মার্সিডিজ বেঞ্জ ওএফ ১৬২৩ এই চেসিসে হওয়া স্লিপার বাস ইম্পেরিয়াল এবার যুক্ত করলো তাদের বহরে। চলছে ঢাকা থেকে কক্সবাজারে। আর ইম্পেরিয়ালের হয়ে এই বাসের উদ্বোধনী ট্রিপে আমি হয়ে যাই যাত্রা সঙ্গী। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ভ্রমণ করে ৪০০ কিলোমিটার পথ। বাসের বাহিরটা দেখতে যেরকম সুন্দর, ভেতরটাও অসাধারণ। বলা যায় স্লিপিং সেক্টরে দেশের অন্যতম সুন্দর বাস। বাসের আলোকসজ্জা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা কোনো কিছুরই কমতি নেই। স্পেশালি বলতে হয় কেবিন নয়েজের কথা। দেশের ফ্রন্ট ইঞ্জিনের বাসগুলোর মধ্যে সবচেয়ে কম কেবিন নয়েজ আমি সম্ভবত এই স্লিপার বাসেই পেয়েছি। ফলে আমার মতো কেবিনে শুয়ে এরকম সুন্দর একটা ভ্রমণ আপনারা উপভোগ করতে পারবেন। পাশাপাশি অসাধারণ ভিউ তো আছেই। রাস্তার চাপ, জ্যাম সহ সব মিলে আমাদের প্রায় ১০ ঘন্টার মতো সময় লেগেছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যেতে। এই পুরো ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করবো, পাশাপাশি চেষ্টা করব ঢাকা থেকে আমার সাথে আপনাদের কক্সবাজার পর্যন্ত নিয়ে যেতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেশের স্লিপিং সেক্টর এক অন্যতম নাম ইম্পেরিয়াল এক্সপ্রেস। এই কোম্পানি প্রথমবারের মতো মার্সিডিজ বেঞ্জের স্লিপার বাস তাদের বহরে যুক্ত করলো। এই বাস যখন প্রথম বের হয়েছিল সবার মধ্যে একটা সাড়া পড়েছিল। এত সুন্দর পেন্ট আর ডিজাইন এর আগে আসলে কোনো স্লিপার বাসই বাংলাদেশে আমরা দেখতে পাইনি। এই বাসের লাইট, লুকিং গ্লাস থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো একদম সরাসরি বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, যার কারণে আসলে অরিজিনাল জিনিস লাগানোর কারণে এই বাসটির সৌন্দর্য আরও অনেক বেশি ফুটে উঠেছে। ইম্পেরিয়াল শুরুর পর্যায়ে দুটি বাস তাদের বহরে যুক্ত করেছে, তার মধ্যে একটি বাস এটি, যে বাসের উদ্বোধনী ট্রিপে আমি গিয়েছি ঢাকা থেকে কক্সবাজারে। আর বাসের ডিজাইন, পেন্ট স্কিমের পাশাপাশি বাসের বডির কাজও অনেক ভালো হয়েছে, যার কারণে ঝাঁকে তুলনামূলক অন্যান্য বাসের তুলনায়, ফ্রন্ট ইঞ্জিনের বাসের তুলনায় অনেক কম। এই বাসে আপনাদের ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ভাড়া পড়বে ২২০০ টাকা। আমি যাত্রা করি রাজধানীর পান্থপথ থেকে। রাত ১১টার সময় আপনারা প্রতিদিন এই বাস পাবেন কোচ নাম্বার 555-এ। এই কাউন্টারটা ধানমন্ডি ৩২ নম্বরের মোড়ে সেন্ট মার্টিন পরিবহনের পাশে। এটা হচ্ছে কাউন্টারের ভেতরে বেশ ভালো বসার জায়গা আছে। পুরো কাউন্টার শীততাপ নিয়ন্ত্রিত, ওয়াশরুমের ফ্যাসিলিটি আপনারা ভেতরে পাবেন। আমি শুরুতেই বাসের ট্রিপ সহ অন্যান্য বিষয়টি জেনে নেব। মার্সিডিজ গুলো আমাদের পান্থপথ থেকে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে রাতে 11টায় কলাবাগান থেকে আমাদের এটা আপনার আরামবাগ হয়ে যায়। আমার এখান থেকে টাইম হচ্ছে 11টায়, আর আপনার আরামবাগ টাইম হচ্ছে 11টা 30। এই দুইটা পয়েন্টই যায় আমাদের গাড়িগুলো। আচ্ছা, ঢাকা থেকে হচ্ছে আমাদের এটার ভাড়া আসে আপনার কক্সবাজার ২২০০ টাকা করে, আর ওখান থেকে কক্সেস থেকে ছাড়বো যে রাতে 11টা 30। একই শিডিউলে যায়। এবার এই বাসটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। আগেই বলেছিলাম এর ইন্টেরিয়র নিয়ে, অসাধারণ ইন্টেরিয়র এই বাসের। অসাধারণ বলতে খুবই সুন্দর, এবং এত সুন্দর ইন্টেরিয়র বা ভেতরের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা বাংলাদেশের কোনো স্লিপার বাসে এখনও পর্যন্ত নেই। বাসের ইন্টেরিয়র যে ডিজাইন, সেই ডিজাইনের সাথে এই আলোকসজ্জা একদম পুরোপুরি মিলে গেছে, যার কারণে ভেতরটা খুবই সুন্দর লাগে দেখতে। এবার কেবিনগুলোর অবস্থা দেখাবো আপনাদের। আমি একদম শেষে ভিডিও করেছি যাত্রী নামার পর, যার কারণে কিছুটা অগোছালো লাগতে পারে আপনাদের প্রতি। এটা হচ্ছে ডাবল কেবিন, সব ফ্যাসিলিটি আছে। দুটি বালিশ দেখতে পাচ্ছেন, কম্বল দেখতে পাচ্ছেন, দুটি কম্বল। আবার আপনি যদি বসে ভ্রমণ করতে চান তাহলে কিন্তু পেছনে হেলান দেওয়ার মতো বেশ ভালো একটা ফ্যাসিলিটি আছে। আবার মোবাইল চার্জ দিতে পারবেন সেই জায়গাও আছে, চার্জিং পোর্ট আছে, সুইচ আছে লাইট অন অফ করার জন্য। এটা হচ্ছে নিচতলাতে একই রকম সুযোগ সুবিধা। আমি একটু বালিশগুলো দেখাচ্ছি যে কতটা সফট বালিশ, খুবই নরম বালিশ। কম্বলগুলো কিন্তু খারাপ না, পুরো বাসই পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। এসির ভেন্ট আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে অন অফ করতে পারবেন। ভেতরে সাউন্ড বক্স আছে। আর সিঙ্গেল কেবিন, একই রকম সুযোগ সুবিধা। আর প্রতিটি কেবিনের বাইরে এরকম সিটের নাম্বার দেওয়া আছে। আপার ডেক, লোয়ার ডেক ভাগ করে সিটের নাম্বার দেওয়া, যাতে সিট খুঁজে পেতে আপনাদের খুবই সহজ হয়। এবার আমার ভ্রমণ শুরু করার পালা। পান্থপথ থেকে রাত 11টা এবং আরামবাগ থেকে রাত 11:30টার বাস। আরামবাগে প্রচুর চাপ, যার কারণে আমাদের বাস এখানে আসতে আসতে 11:30টার মতো বেজে যায়। আর যাত্রী উঠানো শেষে প্রায় 12:15টার মতো বেজে যায় সব কিছু শেষ করতে। আমাদের বাসের চালক হিসাবে আছেন জব্বার ভাই, আব্দুল জব্বার তার পুরো নাম। আগে সেন্ট মার্টিন পরিবহন চালিয়েছেন এই বাস নিয়ে, এখন ইম্পেরিয়ালে চলে এসেছেন এই বাসের সাথেই। এর আগে চালিয়েছেন সোহাগের স্ক্যানিয়া। বিভিন্ন গাড়ি চালানোর অভিজ্ঞতা তার আছে, বলা যায় এই পথে দীর্ঘ একটা অভিজ্ঞতা সম্পন্ন চালক তিনি, এবং বেশ ভালো গাড়ি চালান। আমি পুরো পথে এটাই পেয়েছি, আপনারাও হয়তো আমার সাথে বিষয়টি বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের বাস এখন বেরিয়ে যাচ্ছে আরামবাগ থেকে।
যাত্রার শুরুতেই বাসের গাইড যাত্রীদের পলিথিন এবং হাফ লিটার করে পানি দিয়ে দিচ্ছেন। আপনারা হাফ লিটার করে পানি পাবেন যাত্রাপথে। আর বমির সমস্যা থাকলে পলিথিন দিয়ে দিচ্ছেন গাইড সাহেব সবগুলো যাত্রীকেই। পাশাপাশি টিকিট চেক করা হচ্ছে যাত্রার শুরুতেই। আমি যেদিন ভ্রমণ করি এদিন এই বাস পুরোপুরি বুক। সাধারণত এই বাসগুলো আরামবাগ থেকেই ছেড়ে যায়, পান্থপথ থেকে ছেড়ে এসে আরামবাগ থেকে বেরিয়ে যায়, অন্য কোনো কাউন্টারও ধরে না সাধারণত সচরাচর, বিশেষ করে রাতের বেলা। ঢাকা থেকে বের হওয়ার পরে এরকম চাপ, ট্রাকের চাপ, বাসের চাপ, ভরপুর রাস্তা একদম। ঈদের পরে ওই দিনই সম্ভবত প্রথম ট্রাক চালু হয়, যার কারণে এত চাপ। এরপর মেঘনা ব্রিজ পার হতে এরকম জ্যামের মুখোমুখি আমরা। একটা পর্যায়ে শুনতে পাই সামনে দুর্ঘটনা ঘটেছে। আমরা যখন এখানে আসি তখন দেখতে পাচ্ছেন 1টার মতো বাজে। সেই জ্যাম ছাড়তে ছাড়তে অনেক সময় এবং অনেক বড় জ্যাম, একদম গুমতি সেতু পর্যন্ত, দাউদকান্দি সেতু পর্যন্ত এই জ্যাম। আমার গুগল ম্যাপে আপনি দেখতে পাচ্ছেন। এই জ্যাম ঠেলতে ঠেলতে একদম শেষ প্রান্তে এসে দেখতে পাই একটা কাভার্ড ভ্যান রাস্তার মাঝখানে উল্টে পড়ে গেছে, যার কারণে এত জ্যাম। আর এই জ্যাম যখন আমরা পার হই তখন রাত 2:30 বাজে। পাক্কা 1.5 ঘন্টার জ্যামে বসেছিলাম আমরা। এতক্ষণ আমাদের হোটেলে যাওয়ার কথা, তো হোটেল থেকে বের হয়ে যাওয়ার কথা, অথচ আমরা এখনও কুমিল্লায় ঢুকতেই পারলাম না। যাই হোক, জ্যাম শেষ করে আমাদের বাস এখন দুর্দান্ত গতিতে ছুটছে। রাস্তা ফাঁকা, অধিকাংশ গাড়ি জ্যামে পড়ে আছে, যার কারণে এই পাশে অনেকটাই ফাঁকা। আমাদের বাস এখন একসাথে গতি রেখে জাব্বার ভাই চালাচ্ছেন এবং বেশ স্মুথলি গাড়ি চালাচ্ছেন তিনি। এখানে এই বাসের পথচল উপভোগ করতে পারেন তারা। আমি বললাম আপনার খুশি, আপনি যদি মনে করেন লাগবে না তাহলে আমার তো লাগবে না, সমস্যা নাই, তাহলে যাবে। আমার স্টাফটা ঘুমাইছে, রাখতে মতো কিসের যেমন না জানা। এরপর কুমিল্লা শহর পার হয়ে যায়। কুমিল্লা শহর পার হয়ে আমরা দেখা পাই সেন্ট মার্টিন পরিবহন নন এসি বাসের, এটি সম্ভবত বান্দরবানের বাস। এই বাসের পেছনে আবার আমরা ছুটতে থাকি। একটা পর্যায়ে বাসকে আমরা ওটিও দিতে পারি। জব্বার ভাই আগে সেন্ট মার্টিন পরিবহন চালিয়েছেন, যার কারণে ওই কোম্পানির প্রতিও তার একটা আবেগ ভালোবাসা আছে। এরপর রাত 3:30টার দিকে আমরা হোটেলে প্রবেশ করি। কুমিল্লার 14 গ্রামের আগে হোটেল গ্রিন ভিউতে আমাদের বাস যাত্রা বিরতি দেয়। ইম্পেরিয়ালের সবগুলো বাস এখানে যাত্রা বিরতি দেয়। এখানে যাত্রা বিরতির সময় 20 মিনিট। আমাদের বাস এখন হোটেল থেকে বের হচ্ছে। যাত্রা বিরতির সময় আগেই বলেছিলাম 20 মিনিট, কিন্তু সব মিলে প্রায় 40 মিনিটের একটা যাত্রা বিরতি ছিল আমাদের। আমরা যখন এই হোটেল থেকে বের হই তখন রাত প্রায় 4:15টার মতো বাজে। এখান থেকে চট্টগ্রাম যেতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এতক্ষণ তো বাসের সামনে থেকে আপনাদের ভ্রমণটা উপভোগ করলাম। এবার ভেতর থেকে, কেবিন থেকে, আমার সিট ছিল একদম প্রথমটা সিঙ্গেল কেবিন A1। এবার সেই কেবিনের ভেতর থেকে আপনাদের কেবিন নয়েজটা শোনানোর চেষ্টা করব। বাসের ভেতরের নয়েজটা কেমন আসে সেই বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করব। কেবিনে শুয়ে শুয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, তুলনামূলক ইঞ্জিনের নয়েজ ভেতরে অনেকটাই কম আসে। আমি অশোক লেল্যান্ডের সাথে যদি তুলনা করি সেক্ষেত্রেও বলবো অনেক কম আসে, কারণ একদম সামনে ইঞ্জিন আর ইঞ্জিনের পাশেই কিন্তু এই কেবিন।
সেই কেবিনে এখানে নয়েজ অনেক আসে এবং ভাইব্রেশন হয়। তবে এই বাসেও যে ভাইব্রেশন হয় না বিষয়টা তেমন না, ভাইব্রেশন হচ্ছে তুলনামূলক কম, তবে হালকা হালকা একটা ভাইব্রেশনের ফিল আপনারা এই বাসেও পাবেন, অর্থাৎ বাসটা মনে হবে একটু কাঁপছে এরকম একটা বিষয়। আর কেবিনের আমি বলবো তুলনামূলক অনেক কম, ফলে ভ্রমণটা বেশ কমফোর্ট। একদম সামনে বসে যখন কেবিন নয়েজ কম আসে, ভেতরটাও আরও কম আসবে, এটাই মনে করছি। এর মধ্যে সকাল হয়ে যায়। এখানে আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিনের বেলার সৌন্দর্য বা সকালের সৌন্দর্য উপভোগ করতে পারেন, পাশাপাশি বাসের পথ চলা। এভাবেই চলতে চলতে আমরা সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার বাসের দেখা পাই। একই বাস, চেসিস থেকে শুরু করে সব কিছুই এক, শুধুমাত্র ব্যানারটা এখন পরিবর্তন হয়ে গেছে। এটাকেও জব্বার ভাই ওটি দিয়ে ফেলেন। এরপর সকাল 6টার দিকে আমরা চট্টগ্রামের একেখানে প্রবেশ করি। একেখানে যাত্রী নামার আছে, যাত্রী নামবে জিইসিতে। জিইসি হয়ে আমরা এখন কক্সবাজারের পথে চট্টগ্রাম শহরের ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। সকালে সূর্য উঠছে, দৃশ্যটা খুবই সুন্দর। যেখানে ডিউটি করি সবাই মোটামুটি আন্তরিক, কাউন্টার ম্যানেজার বলেন সবাই। আপনি চিনবেন না, কামরুল ভাই চিনেন, ব্লগ করে ইমরান ফেস থেকে মাঝে মাঝে আপনার পোস্ট করে যে আরামবাগ লাইভে আসেন চা খাই, ওনাদের একটা গাড়ি আছে জানেন, একবার সে আপনার গাড়িটা ফোনা ফোনা ডিজাইন, ওই গাড়িটা আমি গ্যাস থেকে বাইর করছি, আমাকে টানায় 15 দিনের ডিপ গাড়ি দিই। এরা সবাই তো গাড়ির মালিক, হ্যাঁ সাইকেলের গাড়ির মালিক, মোটামুটি শেয়ারে সবাই আছে। আমার ভাই তো আগে থেকে সাইকেল গাড়ি দিয়ে জানি, আমার ভাই তো আপনার যে প্রায় চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রামের লোহাগাড়ার শেষ প্রান্ত পর্যন্ত আসতে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগলো। সকাল 8টা বাজে। আমরা এখন হোটেল ব্রেকে প্রবেশ করব। হোটেল মিডওয়ে ইনে আমাদের এই বাসের যাত্রা বিরতি দেবে। এখানে আমাদের 15 থেকে 20 মিনিটের যাত্রা বিরতি। যাত্রা বিরতির শেষে আমাদের বাস হোটেল থেকে বের হয়ে এখন কক্সবাজার জেলায় প্রবেশ করছে। এটা হচ্ছে কক্সবাজার গেট নামে পরিচিত এলাকা। ডিপার দিতে দিতে কক্সবাজারের পথে এগিয়ে আসছেন চালক জব্বার ভাই, আর আমিও যাচ্ছি কক্সবাজারের পথে এরকম কেবিনের মধ্যে আরামে ভ্রমণ করতে করতে। দিনের বেলা আপনারা কেবিন নয়েজটাও এখানে বুঝে নিতে পারেন। পাশাপাশি সিঙ্গেল কেবিনের তুলনায় যদি ডাবল কেবিনে ভ্রমণ করেন সেক্ষেত্রে জায়গাটা একটু ফ্লেক্সিবল মনে হবে আপনাদের কাছে। সিঙ্গেল কেবিনটা একটু বেশি চাপা চাপা মনে হয়, এটা সব স্লিপারের ক্ষেত্রে আমার। এখন আমরা চলছি কক্সবাজারের অন্যতম সুন্দর রাস্তা দিয়ে, ডুলা হাজরা সাফারি পার্ক, অর্থাৎ চকরিয়ার পর থেকে এই রাস্তাটা কক্সবাজার পর্যন্ত বলা যায় দুপাশে অনেকটাই পাহাড়ি রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা চলছি, পাশাপাশি সৌন্দর্য উপভোগ করছি। আর এখানে আমি যদি ভ্রমণ অভিজ্ঞতাটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি, ঢাকা থেকে এ পর্যন্ত কক্সবাজার পর্যন্ত বেশ ভালো একটা ভ্রমণ আমার হয়েছে, যাতে আপনাদের টুকটাক অনেক কিছুই বলেছি। বিশেষ করে আমি যদি ড্রাইভারের কথা বলি, তার ড্রাইভিং স্কিলটা বেশ ভালো এবং স্মুথলি তিনি গাড়ি চালান, একটা নির্দিষ্ট গতি ধরে তিনি গাড়ি চালান। 100 পর্যন্ত আমি পেয়েছি, এর উপরে আবার তিনি উঠান না বা উঠাননি এই বাসে। আবার যখন এরকম সিঙ্গেল রোডে তিনি চালিয়েছেন, আবার এখানে
60-70 সর্বোচ্চ, এর বেশি আবার তিনি ওঠাননি। দেখে শুনে রিল্যাক্সে যখন যেখানে যতটুকু গতির প্রয়োজন তিনি সেভাবেই গাড়ি চালাতে আমি তাকে দেখেছি। পাশাপাশি বাসের গাইড যিনি ছিলেন বেশ আন্তরিক, বাসের চালকের সহকারী তারাও বেশ আন্তরিক ছিলেন। আর বাসের কন্ডিশন বলতে গেলে খুবই ভালো। বাসের বডি আমি আগেই বলেছি, বডি ভালো হওয়ার কারণে বাসের জার্নির যে কমফোর্টটা সেটা অনেকটাই বেড়ে গেছে। মার্সিডিজের অন্যান্য বাসের সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে আমি বলবো যে অনেকটাই ভালো কমফোর্ট আপনারা এই বাসে পাবেন। কেবিনে তুলনামূলক ইঞ্জিনের নয়েজও কম যায়, আর এটার ইঞ্জিন কাভার পুরোটা ঢেকে দেওয়ার কারণে আসলে ভেতরে নয়েজটা তুলনামূলক কম আসে। ভাড়া নেওয়া হচ্ছে 2200 টাকা এই বাসে। আর সময়ের কথা বলে যদি জ্যামে না পড়তাম সেক্ষেত্রে আমি আশা করতাম যে আরও প্রায় 2 ঘন্টা আগে আমরা চলে আসতে পারতাম কক্সবাজারে, সেক্ষেত্রে 8টার মধ্যেই চলে আসতে পারতাম। তখন আসলে যে সময় 8 ঘন্টা সেটা স্বাভাবিক ছিল। তবে এখন যেহেতু জ্যামে পড়েছিলাম আমরা অনেক সময়, তারপরে যার কারণে এই পাশে রাস্তার গাড়ির চাপ বেড়ে গেছে, এখন ধীরে সুস্থে যেতে হচ্ছে, এই কারণে সময়টা একটু বেশি লাগছে। ক্যামেরা থাকে না নাই নাই ফলো তো যায় না কোন চিপে থাকে তো গাড়ি के ना ऐसे कर আমরা যখন কক্সবাজার টার্মিনালে প্রবেশ করি তখন 10:15টার মতো বাজে। সামনে ইম্পেরিয়ালে কাউন্টার আছে টার্মিনালে, এই কাউন্টারের সামনে নামিয়ে দেয়। এটার একটা বড় বেনিফিট হচ্ছে যাত্রীরা এখানে ফ্রেশ হতে পারবেন, রেস্ট নিতে পারবেন, বা কাউন্টারটি সময় বসে থেকে তারপর আবার হোটেল সহ যারা বিভিন্ন যে কাজে এসেছেন তারা সেটি করতে পারবেন। এটা হচ্ছে একটা ভালো সুবিধা। আর 7টার মধ্যে আসলে কলাতলি পর্যন্ত ডলফিন পর্যন্ত নিয়ে যায়, এরপরে সবগুলো গাড়ি টার্মিনালে এসে যাত্রা শেষ করে। আমার যাত্রা ওখানে শেষ হচ্ছে, পাশাপাশি এর সাথে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই, চালকের সহকারে এবং বাসের গাইড সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে এবার আমিও চলে যাব। এর মধ্যে যাত্রীদের লাগেজ সব নামিয়ে দেওয়া হচ্ছে টার্মিনালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর যারা এই ভিডিও দেখবেন তারা আশা করি মতামত জানাতে ভুল করবেন না।